প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহেল আহমেদ, অশোক সুপার মেকানিক্যাল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি মেকানিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বের মেটালার্জি সাবজেক্টের ক্লাস নিচ্ছি। মেটালার্জি সাবজেক্টের কোড নাম্বার হচ্ছে 67042। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মিত অনলাইনে ক্লাসে যুক্ত থাকবে, নিয়মিত স্টাডি করবে, তাহলে আমাদের সময়গুলো হেফাজত হবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তার বিশেষ উদ্যোগে এবং এটুআই ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মেহনতে আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমাকে কমেন্টস লিখে জানাও। ধন্যবাদ। আমি আজকে ৩টা চ্যাপ্টার রিভিউ করব ক্লাস। সেটা হচ্ছে ইস্পাত উৎপাদন এবং সংকর ইস্পাত। প্রথমে আমি সপ্তম অধ্যায়ে আলোচনা করব বেসিমার, ওপেন হার্থ এবং ক্রুসিবল পদ্ধতিতে কিভাবে ইস্পাত উৎপাদন করা যায়। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো আমরা শিখেছি এবং আবার পুনরায় দেখব, সেটা হচ্ছে রিজেনারেটিভ নীতি সম্পর্কে জানতে পারবো, বেসিমার কনভার্টারের গঠন সম্পর্কে জানতে পারবো, অ্যাসিড বেসিমার ও বেসিক বেসিমার পদ্ধতি পার্থক্য সম্পর্কে জানতে পারবো, ওপেন হার্থ চুল্লির বর্ণনা সম্পর্কে জানতে পারবো, ওপেন হার্থ পদ্ধতিতে ইস্পাত উৎপাদন সম্পর্কে জানতে পারবো, ক্রুসিবল চুল্লির গঠন সম্পর্কে জানতে পারবো, ক্রুসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদন সম্পর্কে জানতে পারবো। ক্রুসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদনের সুবিধা সম্পর্কে জানতে পারবো, ইস্পাত উৎপাদনের ডুপ্লেক্সিং ও ট্রিপ্লেক্সিং পদ্ধতি ব্যবহারের কারণ সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইস্পাত উৎপাদন কথা বলতেই এই ইস্পাত কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ইস্পাত হচ্ছে লোহা এবং কার্বনের সংকর ধাতুকে ইস্পাত বলে। সাধারণত 0.008% এর উপর থেকে 2% পর্যন্ত কার্বনযুক্ত লোহাকে ইস্পাত বলে। ইস্পাতের স্বাভাবিক উপাদান যেমন লোহা, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার ও ফসফরাস ইত্যাদি স্বাভাবিক মাত্রায় থাকলে সেই ইস্পাতকে সরল কার্বন ইস্পাত বলে। বিশেষ উদ্দেশ্যে কোনো ধাতু বা অধাতুর সরল কার্বন ইস্পাতে মিশ্রিত করলে তখন সে ইস্পাতকে সংকর ইস্পাত বলে। বিভিন্ন প্রকার সংকর ইস্পাত। ইস্পাতকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যথা সরল কার্বন ইস্পাত ও সংকর ইস্পাত। সরল কার্বন ইস্পাতের শ্রেণীবিভাগ। সরল কার্বন ইস্পাতকে 3 ভাগে ভাগ করা যায়। এক, নিম্ন কার্বন ইস্পাত, যেখানে কার্বনের পরিমাণ 0.008% হতে 0.30% পর্যন্ত। মধ্যম কার্বন ইস্পাত বা মিডিয়াম কার্বন স্টিল, যেখানে কার্বনের পরিমাণ থাকে 0.3 থেকে 0.70%, এবং উচ্চ কার্বন ইস্পাত 0.70 থেকে 2.00% কার্বন বিদ্যমান থাকে। ইস্পাত উৎপাদনের কথা বলতে প্রথমে রিজেনারেটিভ নীতি, অর্থাৎ তাপকে পূর্বেই কিছুটা উত্তপ্ত করে নেওয়া, এটাই হচ্ছে রিজেনারেটিভ নীতি। এই পদ্ধতিতে তাপের পুনরুদ্ধারে রিজেনারেটিভ নীতিকে কাজ করে, অর্থাৎ ইস্পাত গলানোর প্রয়োজনে উচ্চ তাপমাত্রা সৃষ্টি করার জন্য চুল্লি নির্গত বজ্র গ্যাসের সংগৃহীত তাপকে জ্বালানি গ্যাস ও বায়ুকে চুল্লিতে দেওয়ার পূর্বে উত্তপ্তকরণের কাজে ব্যবহার করা হয়। 1868 সাল থেকে এই পদ্ধতি কার্যক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। প্রথমে আমরা বলবো বেসিমার কনভার্টার চুল্লির কথা। বেসিমার কনভার্টারের গঠন। ইংল্যান্ডের স্যার হেনরি বেসিমার এই পদ্ধতি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই পদ্ধতিকে বেসিমার কনভার্টার পদ্ধতি বলা হয়। এর ব্যাস প্রায় 3 মিটার এবং উচ্চতা প্রায় 5.4 মিটার। এটি ডিম্বাকৃতির এবং বাইরের প্রাচীর ইস্পাত বা পেটা লোহার পাতের তৈরি। পাতের ভিতরের দিকে ইস্পাত উৎপাদনে ব্যবহৃত ধাতুর প্রকৃতি অনুযায়ী দুর্বল সামগ্রীর আস্তরণ দেওয়া থাকে। দেয়ালের আস্তরণের চেয়ে তলার আস্তরণের পুরুত্ব বেশি থাকে, কারণ দেয়ালের এক আস্তরণে 2000 থেকে 3000 বার এবং বারও কনভার্টার ব্যবহার করা হয়, কিন্তু তলা 20 থেকে 30 বারে ক্ষয় হয়ে যায়। কনভার্টারে ভূমি থেকে একটু উপরে টুনিয়ন সুমের উপরে এমনভাবে স্থাপন করা হয় যাতে ইচ্ছামাফিক কনভার্টারকে সোজা কাঁধ বা উপর করা যায়। তলার আস্তরণের ভিতর দিয়ে বায়ু সরবরাহের জন্য ফায়ার ক্লের নলাকার ছিদ্রপথ থাকে, সেগুলোকে টুয়ার বলে। বায়ু প্রবাহের জন্য টুনিয়নের মধ্যে একটি ফাঁপা উইন্ডবক্স সরবরাহিত বায়ু ধারণ করে, যা টুয়ারের সাথে সংযুক্ত থাকে। ইস্পাত উৎপাদনে ব্যবহৃত পিক আয়রনের বৈশিষ্ট্যের ভিত্তিতে কনভার্টারের আস্তরণ অ্যাসিড বা বেসিকধর্মী দেওয়া হয় এবং উৎপাদনের পদ্ধতি সেই অনুযায়ী নামকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এখন যেহেতু বেসিমার কনভার্টার চুল্লিতে দুইটা পদ্ধতিতে ইস্পাত উৎপাদন করা যায়, একটা হচ্ছে অ্যাসিড বেসিমার আর একটা হচ্ছে বেসিক বেসিমার পদ্ধতি। অর্থাৎ পৃথিবীর বিশ্বে প্রায় 80% ইস্পাত উৎপাদন করা হয় বেসিক ওপেন হার্ট চুল্লির মাধ্যমে। এখানে আমরা বেসিমার পদ্ধতি, ওপেন হার্ট পদ্ধতির পরবর্তীতে আমরা আলোচনা আসব। অ্যাসিড বেসিমার পদ্ধতিতে পরিচালনা সহজতর, বেসিক বেসিমার পদ্ধতিতে পরিচালনায় বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। অ্যাসিড বেসিমারের কনভার্টারের আকার ছোট, বেসিক বেসিমারের কনভার্টারের আকার অপেক্ষাকৃত বড়। অ্যাসিড বেসিমারে ধাতুমল কম উৎপন্ন হয়, বেসিক বেসিমারে অধিক ধাতুমল উৎপন্ন হয়। অ্যাসিড বেসিমারে পরিচালনা ব্যয় কম, বেসিক বেসিমারে পরিচালনা ব্যয় বেশি। অ্যাসিড বেসিমারে অধিক মূল্যের আকরিক প্রয়োজন হয়, বেসিক বেসিমারে স্বল্প মূল্যের আকরিক প্রয়োজন হয়। অ্যাসিড বেসিমার পদ্ধতিতে আস্তরণ ব্যয় কম, বেসিক বেসিমার পদ্ধতিতে আস্তরণ ব্যয় বেশি। অ্যাসিড বেসিমার পদ্ধতিতে সময় কম লাগে এবং স্বল্প ব্যয় সাপেক্ষ, বেসিক বেসিমার পদ্ধতিতে সময় বেশি লাগে এবং অধিক ব্যয় সাপেক্ষ। অ্যাসিড বেসিমার পদ্ধতিতে ফসফরাস ও সালফার অপসারণ করা যায় না, কিন্তু বেসিক বেসিমার পদ্ধতিতে ফসফরাস ও সালফার অপসারণ করা যায়। অ্যাসিড বেসিমার পদ্ধতিতে আলাদা ফ্লাক্স ব্যবহার করা হয় না, বেসিক বেসিমার পদ্ধতিতে ফ্লাক্স হিসাবে চুন ব্যবহার করা হয়। অ্যাসিড বেসিমার পদ্ধতিতে 15 থেকে 20 মিনিট সময়ের প্রয়োজন হয়, আর বেসিক বেসিমার পদ্ধতিতে 20 থেকে 30 মিনিট সময়ের প্রয়োজন হয়। কনভার্টারের মুখে 8 থেকে 10 মিটার দীর্ঘ শিখা হয়, বেসিক বেসিমার পদ্ধতিতে কনভার্টারের মুখে শিখার দৈর্ঘ্য কম হয়। অ্যাসিড বেসিমার পদ্ধতিতে কনভার্টারের তাপমাত্রা অধিক হয়, বেসিক বেসিমার পদ্ধতিতে কনভার্টারের তাপমাত্রা কম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইস্পাতের উপর বিভিন্ন উপাদানের প্রভাব। ইস্পাতের উপরে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস ইত্যাদির যে প্রভাব আছে সেই প্রভাবগুলো আমরা একটু দেখব। কার্বনের প্রভাব। আধুনিক তত্ত্ব মোতাবেক ইস্পাত 0.008% উপর থেকে 2% পর্যন্ত কার্বন থাকে। কার্বনের মাত্রার উপর ভিত্তি করে ইস্পাত নরম, শক্ত বা একেবারে ভঙ্গুর প্রকৃতির হয়। নিম্ন কার্বনযুক্ত ইস্পাতকে বা 0.1% কার্বন বিশিষ্ট ইস্পাতে বিশুদ্ধ লোহার মতোই গুণাগুণ পাওয়া যায়। সিলিকন। সাধারণত ইস্পাতে 0.05 থেকে 0.3% সিলিকন থাকে, তবে বিশেষ ক্ষেত্রে 2.25% পর্যন্ত থাকতে পারে। সিলিকন ইস্পাতে তরল বা কঠিন অবস্থা দ্রবীভূত থাকতে পারে। ম্যাঙ্গানিজ। সাধারণত ইস্পাতে 0.30 থেকে 0.80% ম্যাঙ্গানিজ থাকে, তবে বিশেষ ক্ষেত্রে 2.5% পর্যন্ত থাকতে পারে। ম্যাঙ্গানিজ ইস্পাত উৎপাদনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। সালফার। সাধারণভাবে ইস্পাতে অতি নিম্ন মাত্রা থেকে 0.30% পর্যন্ত সালফার থাকে। ব্যবহারিক ক্ষেত্রে এর মাত্রা 0.06 এর নিচে রাখা হয়। ফসফরাস। ফসফরাসের পরিমাণ অতি সামান্য থাকে, 0.05% পর্যন্ত থাকে, গলনে তরলতা বৃদ্ধি করে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে লিন্ডস এবং ডোনাইটস পদ্ধতি। এটি বেসিমার পদ্ধতির একটি নব্য সংস্করণ। 1953 সালে লিন্ডস ও ডোনাইটস নামক দুই বিজ্ঞানী প্রথম অস্ট্রিয়াতে এই পদ্ধতি চালু করেন। এ পদ্ধতিতে বাতাস ব্যবহার করা হয় না, যার জন্য কোনো প্রকার টু এয়ার, উইন্ডবক্স এবং অপসারণযোগ্য তলার প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে ইস্পাত প্রাচীরের কনভার্টার ব্যবহার করা হয়, যার অভ্যন্তর ভাগ সাধারণত বেসিক পদার্থের লাইনিং ব্যবহার করা হয়। বাতাসের পরিবর্তে কনভার্টারের মুখ দিয়ে খাড়াভাবে ঝুলন্ত লেন্স নামক একটি পাইপ দিয়ে বিশুদ্ধ অক্সিজেন অতি দ্রুত গতিতে প্রবেশ করানো হয়। পাইপের শীতল পানি প্রবাহে ঠান্ডা রাখা হয়। এর নিম্নাংশ নজল আকৃতির এবং কনভার্টার গলিত ধাতুর পৃষ্ঠ থেকে 75 থেকে 90 সেন্টিমিটার উপরে থাকে। এ পদ্ধতিতে প্রথমে গলিত পিগ আয়রন কনভার্টারে নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে কিছু লৌহ আকরিক বা স্ক্র্যাপ ও চার্জিং দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। এরপর নজলের মাধ্যমে উচ্চ চাপে অক্সিজেন সরবরাহ শুরু হয়। এতে করে গলিত ধাতু বিদ্যমান সিলিকন, ম্যাঙ্গানিজ ও কার্বন প্রবল বেগে জারিত হয়। কনভার্টারে প্রচুর তাপ, প্রায়
2500°C উৎপন্ন হয়। এ সময় ফ্লাক্স রূপে কিছু চূর্ণ দেওয়া হয়। অক্সিজেনের চাপে এবং বিজারণ প্রক্রিয়ায় গলিত ধাতু তীব্রভাবে নাড়াচাড়া করে। প্রচুর উত্তাপে ফসফরাস এবং সালফার ও শেষের দিকে বিজারিত হয়। বিজারণের অপদ্রব্যসমূহ বিক্রিয়া করে ধাতুমল সৃষ্টি করে, যা গলিত ধাতুর উপরে ভাসে। ধাতুর অপসারণের পূর্বে এর কার্বনের মাত্রা যাচাই করে নেওয়া হয় এবং প্রথমে ধাতুমল অপসারণ করে তরল ইস্পাত ল্যাডেলে ঢালা হয় এবং ল্যাডেল থেকে ইনগট মোল্ডে ঢালা হয়। এ পদ্ধতি বেসিমার পদ্ধতির চেয়ে অনেক উন্নত ও লাভজনক, কারণ এতে ইস্পাতের কোনো প্রকার নাইট্রোজেনের প্রভাব পড়ে না। ওপেন হার্ট বা বেসিমার পদ্ধতিতে উৎপাদিত ইস্পাত গুণগত দিক থেকেও তেমন উন্নতর নয়। উন্নত মানের প্লেন কার্বন স্টিল, সংকর স্টিল তৈরির জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। রেল লাইন, বল বিয়ারিং, স্ক্রু, শ্যাফট ইত্যাদি তৈরির জন্য ইস্পাতও এ পদ্ধতিতে তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ওপেন হার্ট পদ্ধতি বিষয়ে আলোচনা করব। ওপেন হার্ট চুল্লি প্রায় 12 মিটার দীর্ঘ, 4.5 মিটার চওড়া এবং 50 সেন্টিমিটার গভীরতা একটি আয়তাকার হাড় থাকে। ব্যবহৃত চার্জিং এর দ্রব্য বা উৎপাদিত ইস্পাতের প্রকৃতি অনুযায়ী হাড়ের অভ্যন্তরীণ ভাগে উন্নত মানের দুর্বল সামগ্রী দিয়ে আস্তরণ দেওয়া হয়। চুল্লির ছাদ দুর্বল ইট দ্বারা একটু বক্রাকৃতি করে তৈরি করা হয়। বাইরের দেয়াল সমূহ দুর্বল ইট দিয়ে তৈরি করা হয়, তবে সেগুলো ভারী ইস্পাতের প্লেট দিয়ে আবৃত করা থাকে। চুল্লির সামনে চার্জিং প্ল্যাটফর্মের দিকে 3 থেকে 7টি চার্জিং দরজা থাকে, যার মাধ্যমে চুল্লির ভিতরে চার্জিং দ্রব্যাদি প্রবেশ করানো হয় এবং সবসময় ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। উক্ত দরজা সমূহে যান্ত্রিকভাবে পরিচালিত এবং সেগুলো ঠান্ডা পানির প্রবাহ দ্বারা শীতল রাখা হয়। চুল্লির বিপরীত পার্শ্বে, মধ্যাংশে এবং হাড়তে নিচের দিকে ধাতু নিষ্কাশনের জন্য ট্যাপ হোল থাকে এবং যা প্লাগ দিয়ে বন্ধ করা থাকে। বেসিক চুল্লির আবার স্ল্যাগ লেভেল আয়রন ট্যাপ হোলের উপরে প্রাথমিক পর্যায়ে স্ল্যাগ অপসারণের জন্য একটি ছিদ্রপথ থাকে। হাড়তের পোস্ত বরাবর হাড় সমতলের নিচে দুই পাশে দুটি করে মোট 4টি রিজেনারেটিভ প্রকোষ্ঠ থাকে। উক্ত প্রকোষ্ঠে গ্যাস বা বায়ু চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বল ইট আড়াআড়ি করে বা চেকার বোর্ড প্যাটার্ন এমনভাবে স্থাপন করা হয় যেন চুল্লির থেকে বজ্র গ্যাস যাওয়ার পথে ইটগুলো তাপ শোষণ করে নিতে পারে। এতে রিজেনারেটিভ প্রকোষ্ঠ সমূহ অবিরত উত্তপ্ত থাকে। এভাবেই ওপেন হার্ট পদ্ধতিতে ইস্পাত উৎপাদন করা হয়। ওপেন হার্ট পদ্ধতিতে ইস্পাত উৎপাদন চুল্লিতে ব্যবহৃত দুর্বল সামগ্রীর ভিত্তিতে ওপেন হার্ট পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা বেসিক ওপেন হার্ট পদ্ধতি, এসিড ওপেন হার্ট পদ্ধতি। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্রুসিবল চুল্লি। ক্রুসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদন প্রকৃতপক্ষে অতি পুরাতন। হান্টসম্যান 1740 খ্রিস্টাব্দে প্রথম একটি ক্রুসিবলে ধাতু গলিয়ে সফলভাবে ইস্পাতের ইনগট তৈরি করেন। বর্তমানে ছোট ছোট ডালাই কারখানায় সহজে ও সুবিধাজনকভাবে ইস্পাত তৈরির জন্য এই পদ্ধতি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে উৎপাদিত ইস্পাতের উপাদানসমূহের সমসত্বতা বেশি অর্জন করা সম্ভব। ক্রুসিবল প্রধানত ফায়ার ক্লে এবং গ্রাফাইট দিয়ে তৈরি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদের আকার ও আকৃতি মানসম্পন্ন হয়ে থাকে। এদের সংখ্যা 1 থেকে 400 পর্যন্ত হয়। এই সংখ্যা দ্বারা ক্রুসিবলের পাউন্ড অফ অ্যালুমিনিয়ামের ধারণ ক্ষমতাকে বোঝানো হয়। জ্বালানির ব্যবহারের উপর ভিত্তি করে ক্রুসিবল চুল্লিকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পিট টাইপ কোক প্রজ্বলিত ক্রুসিবল চুল্লি, আর একটা হচ্ছে টিল্টিং টাইপ তেল বা গ্যাস প্রজ্বলিত ক্রুসিবল চুল্লি। ক্রুসিবল চুল্লিতে ইস্পাত উৎপাদন। প্রথমে ইস্পাত উৎপাদনের জন্য তেল বা গ্যাস প্রজ্বলিত চুল্লিগুলো বেশি ব্যবহৃত হচ্ছে। এগুলোকে নিম্নোক্ত ব্যবস্থাটি পরিলক্ষিত হয়। এক হচ্ছে জ্বালানি ও বাতাসের অনুপাত স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে চুল্লিকে নিরপেক্ষ শিখা তৈরি করা যায়। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থার্মোস্ট্যাটিক ব্যবস্থা থাকে। থার্মোস্ট্যাটিক ব্যবহারের দরুন জ্বালানির সাশ্রয় হয়। আমরা পিট টাইপ ক্রুসিবল চুল্লির সুবিধাগুলো দেখব, যে নির্মাণ খরচ কম, জ্বালানি সস্তা, কার্যপ্রণালী সহজ, কম ধাতু গলানোর জন্য ব্যবহার করা হয়, অলৌহ সংকর তৈরিতে বেশি ব্যবহার করা হয়। টিল্টিং টাইপ ক্রুসিবল চুল্লির সুবিধা: অপারেশন সহজ, রক্ষণাবেক্ষণ খরচ কম, জ্বালানি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজ হয়। ক্রুসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদনের সুবিধা। এই পদ্ধতিতে ইস্পাত উৎপাদনের সুবিধাগুলো নিম্নে দেওয়া হলো। স্বল্প পরিমাণ ইস্পাত উৎপাদনের জন্য লাভজনক। স্বল্প পরিসরে চুল্লি স্থাপন করা যায়। অল্প সংখ্যক ডালাই কাজের জন্য যে কোনো সময় ইস্পাত তৈরি করা যায়। অপচয় কম হয়, রক্ষণাবেক্ষণ খরচ কম, স্বল্প কাঁচামাল ও জ্বালানির প্রয়োজন হয়, জ্বালানির অনুপাত ও তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, উৎপাদন সময় কম লাগে।
ইস্পাত উৎপাদনে ডুপ্লেক্সিং ও ট্রিপ্লেক্সিং পদ্ধতি ব্যবহারের কারণ। আমরা এখন দেখব যে কেন ডুপ্লেক্সিং এবং ট্রিপ্লেক্সিং পদ্ধতি ব্যবহার করা হয়। ডুপ্লেক্সিং বলতে দুইটা পদ্ধতি, ট্রিপ্লেক্সিং বলতে তিনটা পদ্ধতি। ইস্পাত উৎপাদনের জন্য পিগ আয়রন মূলত কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কোনো পিগ আয়রনে অপদ্রব্য হিসেবে সিলিকন, ফসফরাস, ম্যাঙ্গানিজের আধিক্য লক্ষ্য করা যায়। ইস্পাত উৎপাদনে যখন বেসিক পদ্ধতি ব্যবহার করা হয় তখন ফসফরাস ও সালফার দ্রবীভূত করা সম্ভব হয়, কিন্তু সিলিকা দ্রবীভূত হয় না। আবার এসিড পদ্ধতি ব্যবহার করলে সিলিকা দ্রবীভূত হয়, কিন্তু ফসফরাস ও সালফার ইত্যাদি তেমন দ্রবীভূত হয় না। তাই কোনো একক পদ্ধতিতে অনুরূপ পিগ আয়রন থেকে উন্নত মানের ইস্পাত উৎপাদন সম্ভব নয়। এসব ক্ষেত্রে দুই বা ততোধিক প্রক্রিয়ায় পর্যায়ক্রমে ব্যবহার করা হয়। তাই যে কোনো দুটি প্রক্রিয়ার মাধ্যমে ইস্পাত উৎপাদন করাকে ডুপ্লেক্সিং বলে। আবার অনেক ক্ষেত্রে উন্নত মানের ইস্পাত উৎপাদনের জন্য তিনটি প্রক্রিয়া পর্যায়ক্রমে ব্যবহার করা হয়। তাই যে কোনো তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ইস্পাত উৎপাদন করাকে ট্রিপ্লেক্সিং প্রক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেসিমার, ওপেন হার্ট, ক্রুসিবল চুল্লি আলোচনা শুনলাম। এখন আমরা বৈদ্যুতিক চুল্লিতে কিভাবে ইস্পাত উৎপাদন করা হয় সেই বিষয়টা আমরা একটু দেখব। এই পদ্ধতিতে এই অধ্যায়ে আমরা যে বিষয়টা শিখেছি এবং আবারও দেখব, বৈদ্যুতিক আর্চ চুল্লি বা আবেশন চুল্লি সম্পর্কে জানতে পারবো, বৈদ্যুতিক চুল্লির গঠন সম্পর্কে জানতে পারবো, বৈদ্যুতিক চুল্লির প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো, প্রত্যক্ষ বৈদ্যুতিক আর্চ চুল্লির সাহায্যে ইস্পাত উৎপাদন সম্পর্কে জানতে পারবো, বৈদ্যুতিক আবেশন চুল্লির সাহায্যে ইস্পাত উৎপাদন সম্পর্কে জানতে পারবো, বৈদ্যুতিক চুল্লিতে উৎপাদিত স্টিল অন্য চুল্লি হতে উৎপাদিত স্টিল অপেক্ষাকৃত উৎকৃষ্ট হওয়ার কারণ সম্পর্কে আমরা জানব। বৈদ্যুতিক আর্চ চুল্লি বা আবেশন চুল্লি, এ প্রকার চুল্লিগুলো ধাতু পুনর্গলনের জন্য ব্যবহার করা হয়। যদিও এ প্রকারের চুল্লিতে লৌহজ এবং অলৌহজ ধাতু গলানো যায়, তবুও সাধারণত উন্নত মানের স্টিল তৈরির জন্য এ জাতীয় চুল্লি ব্যবহার করা হয়। বৈদ্যুতিক চুল্লির গঠন। বৈদ্যুতিক চুল্লি, এই চুল্লির বাইরের দিক চোঙ্গাকৃতির এবং ভিতরের তলদেশে বওলাকৃতির। চুল্লির বাইরের প্রাচীর পুরো স্টিল পাতের তৈরি। বাইরের স্টিল পাতকে অধিক উত্তাপের হাত থেকে রক্ষা করার জন্য পাতের ভিতরের দিকে দুর্বল ইটের আস্তরণ দেওয়া থাকে। চুল্লির ছাদ সিলিকেটের তৈরি। চুল্লিতে চার্জ দেওয়ার জন্য এক পাশে চার্জিং দরজা থাকে, ঠিক বিপরীত পাশে ধাতু নিষ্কাশনের জন্য ট্যাফল। চার্জ চুল্লিতে চার্জ দুভাবে দেওয়া যেতে পারে, প্রথমত স্টিলের স্ক্র্যাপ ব্যবহার করে, দ্বিতীয়ত ওপেন হার্ট চুল্লি হতে গলিত ধাতু দিয়ে। যখন স্টিলের স্ক্র্যাপ দিয়ে চার্জ গঠন করা হয় তখন অপেক্ষাকৃত ভারী স্ক্র্যাপকে চুল্লির তলদেশে হালকা স্ক্র্যাপের উপরে স্থাপন করা হয়। এই হালকা স্ক্র্যাপগুলো ইলেকট্রোডের সংস্পর্শে আসা মাত্রই গলে যায়। এর চার্জ দুভাবে চুল্লিতে রাখা যায়। যে সকল চুল্লির ছাদ সরানোর ব্যবস্থা থাকে ওই সকল চুল্লিতে উপর থেকে রাখা হয়। এই ব্যবস্থায় অপেক্ষাকৃত বড় চুল্লিগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া ছোট চুল্লিতে পাশের চার্জিং দরজার সাহায্যে চার্জ চুল্লিতে প্রবেশ করানো হয়। বৈদ্যুতিক চুল্লির প্রকারভেদ। বৈদ্যুতিক চুল্লি প্রধানত দুই প্রকার, বৈদ্যুতিক আর্চ চুল্লি ও বৈদ্যুতিক আবেশন চুল্লি। বৈদ্যুতিক আর্চ চুল্লি আবার দুই প্রকার, যথা প্রত্যক্ষ বৈদ্যুতিক আর্চ চুল্লি, পরোক্ষ বৈদ্যুতিক আর্চ চুল্লি। আমরা এখন প্রত্যক্ষ বৈদ্যুতিক আর্চ চুল্লির সাহায্যে কিভাবে ইস্পাত উৎপাদন করা হয় সে সম্পর্কে জানব। যেসব পদ্ধতিতে বৈদ্যুতিক চুল্লিতে ধাতু গলানোর জন্য বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে ইলেকট্রোডের বাঁধের মধ্যবর্তী স্থানে বৈদ্যুতিক আর্কের সাহায্যে প্রয়োজনীয় তাপ সৃষ্টি করা হয় সেসব চুল্লিকে প্রত্যক্ষ বৈদ্যুতিক আর্চ চুল্লি বলা হয়। আধুনিক বিশ্বে উন্নত মানের ইস্পাত তৈরির জন্য হেরল্ড আর্ক চুল্লির ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই চুল্লির ধারণ ক্ষমতা 0.5 টন থেকে 1000 টন পর্যন্ত হয়ে থাকে। সচরাচর 5 টন থেকে 25 টন ক্ষমতা সম্পন্ন চুল্লি সমূহ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কার্যপ্রণালী। চুল্লিতে চার্জ প্রদান সম্পন্ন হওয়ার পর ইলেকট্রোডের নিচে নামানো হয়। আমরা জানি যে আর্চ চুল্লিতে ইলেকট্রোড ব্যবহার করা হয় এবং স্ট্রাইকিং এর মাধ্যমে আর্চ তৈরি করা হয়। প্রথমে হস্তচালিত উপায়ে ইলেকট্রোড পরিচালনা করা হয়। যখন উৎপন্ন আর্চ স্থির অবস্থায় আসে এবং ইলেকট্রোডের নিচে ধাতু গলে তরল অবস্থায় পরিণত হয় তখন সুইচ চালু করে ইলেকট্রোডকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। চুল্লিতে কিছু লৌহ আকরিক এবং চুন দেওয়া হয়, ফলে জারিত স্ল্যাগ তৈরি হয়। এই স্ল্যাগ এর রং কালো। ফেরিক অক্সাইড কার্বনের অপদ্রব্যকে জারিত করে। যখন কার্বন ও ফসফরাসের পরিমাণ কমে আসে তখন জারিত স্ল্যাগ অপসারণ করা হয়।
এরপর দ্বিতীয় একটি স্ল্যাগ তৈরি হয় যা বেসিক স্ল্যাগ নামে পরিচিত। এবার চুল্লিতে চুন, কোক চূর্ণ, ফ্লোরস্পার দেওয়া হয়। এই কোক চূর্ণের কিছু অংশ ইস্পাতের সাথে যুক্ত হয়ে কার্বনের উপস্থিতি বৃদ্ধি করে। এই কোক চুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড গঠন করে। ক্যালসিয়াম কার্বাইড যৌথ ভূমিকা পালন করে। এটি লৌহ অক্সাইডের পরিমাণ হ্রাস করে, সালফার অপসারণ করে। এই দ্বিতীয় স্ল্যাগের নমুনা কিছু সময় পরপর নেওয়া হয়। এটি ক্রমে হালকা বর্ণ ধারণ করে। কিছু সময় পর পানিতে ডুবালে এ থেকে অ্যাসিটিলিন গ্যাস নির্গত হয়। এই অবস্থায় উন্নতি হলে বোঝা যায় বাতি বিজারিত ও সালফার মুক্ত হয়েছে। এরপর বাতি অল্প পরিমাণে ম্যাঙ্গানিজ ও ফেরোসিলিকন এবং অন্যান্য উপাদান অল্প পরিমাণ মিশিয়ে কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করতে হয় যাতে সমস্ত উপাদান ধাতুর সাথে ভালোভাবে মিশে যায়। শেষ পর্যন্ত কিছু সময় অপেক্ষা করা হয় যাতে অবশিষ্ট পদার্থ এবং গ্যাস বিক্রিয়া করে স্ল্যাগ গঠন করতে পারে। আর এভাবেই বৈদ্যুতিক আঁচচুল্লির সাহায্যে ইস্পাত উৎপাদন করা হয়। এই পদ্ধতির সুবিধাগুলো হচ্ছে অতি বিশুদ্ধ ধাতু তৈরি করা যায়। এ চুল্লির তাপীয় দক্ষতা 70% বেশি। সরবরাহকৃত তাপের হার সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। পিগ লোহা ও ইস্পাতের স্ক্র্যাপ হতে সরাসরি ইস্পাত তৈরি করা যায়। স্ক্র্যাপ হতে সংকর উপাদান দ্রবীভূত করা যায়। বৈদ্যুতিক আবেশন চুল্লির সাহায্যে ইস্পাত উৎপাদন। কোরবিহীন আবেশন চুল্লি ট্রান্সফরমারের মূলনীতিকে কাজে লাগিয়ে কাজ করে। এর প্রাইমারি কয়েল হিসেবে পানি প্রবাহের ঠান্ডাকৃত কতগুলো তামার হেলিক্যাল টিউব থাকে এবং গলিত ধাতু সেকেন্ডারি কয়েলের কাজ করে। বৈদ্যুতিক মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 1000 থেকে 3000 সাইকেলের উচ্চ ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি আবেশন প্রক্রিয়ার ক্রুসিবল চার্জে সেকেন্ডারি বিদ্যুৎ উৎপাদন করে যা এডি বিদ্যুৎ নামে পরিচিত। বৈদ্যুতিক বিভব পার্থক্যের ফলে চার্জের বিভিন্ন অংশে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং ধাতু দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ার ফলে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সৃষ্টি উত্তাপের ফলে চুল্লিতে রাখা ধাতু গলে যায়। একটি চুল্লি 300 কেজি থেকে 6000 কেজি পর্যন্ত চার্জ ধারণ করতে পারে। প্রতি টন ইস্পাতের জন্য 700 থেকে 1000 কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়। বৈদ্যুতিক চুল্লিতে উৎপাদিত স্টিল অন্য চুল্লি হতে উৎপাদিত স্টিল অপেক্ষা উৎকৃষ্ট হওয়ার কারণ। বৈদ্যুতিক চুল্লির উৎপাদিত ইস্পাত উৎকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রিক আর্ক ব্যবহার করার ফলে ইস্পাত অধিক হারে অপদ্রব্য মুক্ত থাকে। কোনো প্রকার বাতাস ব্যবহার না করার ফলে উৎপাদিত ইস্পাত অক্সিজেন ও নাইট্রোজেন মুক্ত থাকে। অতি সহজে আর্ককে নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজনে সংকর উপাদান যোগ করা যায়। এই পদ্ধতিতে অ্যাসিড ও বেসিক উভয় পদ্ধতি ব্যবহার করা যায়। উন্নত মানের স্টিল উৎপাদন করা যায়। জ্বালানি হতে কোনো অপদ্রব্য স্টিলে প্রবেশ করে না। এটি সর্বোচ্চ 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রিক পদ্ধতিতে আমরা ইস্পাত উৎপাদন করলাম। এখন আমরা নবম অধ্যায় সংকর ইস্পাত নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে যে বিষয়গুলো আমরা শিখব সেটা হচ্ছে ইস্পাত সম্পর্কে আমরা জানতে পারবো। ইতিপূর্বে আমরা ইস্পাত সম্পর্কে জেনেছি। সংকর ইস্পাত সম্পর্কে জানতে পারবো। সংকর ইস্পাতের শ্রেণীবিন্যাস ও ব্যবহার সম্পর্কে জানতে পারবো। সংকর ইস্পাত ও সরল কার্বন ইস্পাতের মধ্যে পার্থক্য। সংকর ইস্পাতের উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। স্টেইনলেস স্টিল, সিলিকন স্টিলের উপাদান সম্পর্কে জানতে পারবো। ইস্পাতের যান্ত্রিক গুণাবলীর উপর বিভিন্ন সংকর উপাদান সিলিকনের প্রভাব সম্পর্কে জানতে পারবো। সংকর ইস্পাতের গৃহস্থালী ও শিল্পে ব্যবহার সম্পর্কে জানতে পারবো। সংকর ইস্পাত সাধারণভাবে সংকর ইস্পাত বা অ্যালয় স্টিল বলতে মিশ্র ইস্পাতকে বোঝায়। তাহলে সরল কার্বন ইস্পাত কি মিশ্র ইস্পাত নয়? সরল কার্বন ইস্পাত পিগ লোহা, ডালাই লোহা ইত্যাদিতে একাধিক উপাদানের মিশ্রণ রয়েছে। সেক্ষেত্রে সংকর সূত্র অনুসারে এগুলো মিশ্র ধাতু হিসেবে বিবেচিত হওয়ার কথা। যদিও এগুলোতে একাধিক উপাদানের মিশ্রণ রয়েছে, তথাপি ধাতু বিজ্ঞানীদের মধ্যে এগুলো মূল ধাতু হিসাবে বিবেচনা করা হয়। সেজন্য সরল কার্বন ইস্পাতে কার্বন, ফসফরাস, সিলিকা, সালফার ইত্যাদি উপাদানগুলো মিশ্রিত অবস্থায় থাকলেও এটি মিশ্র ধাতু হিসাবে গণ্য করা হয়। সংকর ইস্পাতের শ্রেণীবিভাগ এবং বর্ণনা আমি এখানে আলোচনা করতেছি। সংকর ইস্পাতের মধ্যে যেমন স্টেইনলেস স্টিল, হাই স্পিড স্টিল, টাংস্টেন স্টিল, মলিবডেনাম স্টিল, ক্রোমিয়াম স্টিল, নিকেল স্টিল, সিলিকন স্টিল, ম্যাঙ্গানিজ স্টিল, টুল ও ডাই স্টিল, স্প্রিং স্টিল, হিট রেজিস্টিং স্টিল, ভ্যানাডিয়াম স্টিল ইত্যাদির ব্যবহার সম্পর্কে আমরা দেখব। স্টেইনলেস স্টিল কাটলারি,
সার্জিক্যাল যন্ত্রপাতি, বল বিয়ারিং, বাল্ব, শীট তৈরিতে ব্যবহৃত হয়। হাই স্পিড স্টিল বিভিন্ন প্রকার মেশিনে কাটিং টুল তৈরিতে ব্যবহৃত হয়। টাংস্টেন স্টিল কাটিং টুল ও উচ্চ উত্তাপে ব্যবহৃত যন্ত্রাংশের তৈরিতে ব্যবহৃত হয়। মলিবডেনাম স্টিল বৈদ্যুতিক লিড ওয়্যার দ্রুত গতিসম্পন্ন টুলস তৈরিতে ব্যবহৃত হয়। ক্রোমিয়াম স্টিল ডাক্তারি যন্ত্রপাতি, কাটলারি, অটোমোবাইল যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। নিকেল স্টিল পাইপ, শীট, রিভেট, এক্সেল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। সিলিকন স্টিল বৈদ্যুতিক মেশিনে লেমিনেশন, টেলিফোন ও লাউড স্পিকারের ডায়াফ্রাম তৈরিতে ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ স্টিল ক্র্যাশিং, জট, ড্রেজিং, বালতি, ক্র্যাশিং মেশিনে রোলার হিসাবে ব্যবহার করা হয়। টুল ও ডাই স্টিল মেশিনপত্রে টুলস ও ড্রিল বিট তৈরিতে ব্যবহৃত হয়। হিট রেজিস্টিং স্টিল, স্প্রিং স্টিল, লোকোমোটিভ স্প্রিং, ক্যারেজ ওয়াগন, হেভি লোড ভেহিক্যাল স্প্রিং, হিট রেজিস্টিং স্টিল পাইপ, সুপার হিটার টিউব, গ্যাস টারবাইন, ভ্যানাডিয়াম স্টিল, অটোমোবাইল যন্ত্রাংশ, পিস্টন রড, এক্সেল তৈরিতে ব্যবহৃত হয়। এ পর্যায়ে আমরা সংকর ইস্পাত ও সরল কার্বন ইস্পাতের মধ্যে পার্থক্য দেখব। সংকর ইস্পাত, এই ইস্পাতে কার্বন, লোহা, অন্যান্য সংকর উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়। এতে লোহা, কার্বন ছাড়া বিশেষ কোনো সংকর উপাদান থাকে না। সরল কার্বন ইস্পাত সংকর উপাদানের উপস্থিতির উপর এর গুণাগুণ নির্ভর করে। মূলত কার্বনের উপস্থিতির উপর এর গুণাগুণ নির্ভর করে। সংকর ইস্পাতে সামর্থ্য অনেক বেশি থাকে, সরল কার্বন ইস্পাতে তুলনামূলক সামর্থ্য অনেক কম থাকে। সংকর ইস্পাতে করোশন রোধ ক্ষমতা বেশি এবং সরল কার্বন ইস্পাতে করোশন রোধ ক্ষমতা কম। সংকর ইস্পাতে বিশেষ ধরনের কাজে ব্যবহার করা হয় এবং সরল কার্বন ইস্পাত সাধারণত কাজে ব্যবহার করা হয়, ব্যবহারের সীমাবদ্ধতা আছে। সংকর ইস্পাতে কার্বন থাকে 0.1 থেকে 1.0% পর্যন্ত, আর সরল কার্বন ইস্পাতে কার্বন থাকে 0.1 থেকে 2% পর্যন্ত কার্বন থাকতে পারে। উচ্চ তাপ সংকর ইস্পাত উচ্চ তাপ ও ক্ষয়রোধী, সরল কার্বন ইস্পাত উচ্চ তাপ ও ক্ষয়রোধ ক্ষমতা কম। সংকর ইস্পাত বিভিন্ন সংকর যোগে যোগ করে প্রয়োজনীয় গুণাগুণ বৃদ্ধি করা হয়। সরল কার্বন ইস্পাত তাপ শোধক প্রক্রিয়ার মাধ্যমে গুণাগুণ পরিবর্তন করা যায়। সংকর ইস্পাতের উৎপাদনের পদ্ধতি। স্টেইনলেস স্টিলের উৎপাদন পদ্ধতি বিভিন্ন ধরনের বৈদ্যুতিক চুল্লি পরিবর্তিত রূপে অ্যালয় স্টিল উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এই পরিবর্তিত চুল্লি সংশোধিত বৈদ্যুতিক চুল্লি বলা হয়। এই চুল্লি নির্দিষ্ট কার্বনযুক্ত সরল কঠিন ইস্পাতের সাথে বিকালক হিসাবে কিছু চুন ছাড়াও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। হাই স্পিড স্টিলের উৎপাদন পদ্ধতি। ক্রুসিবল চুল্লি ও ক্ষুদ্র ক্ষারকীয় বৈদ্যুতিক আর্ট চুল্লিতে এ প্রকার স্টিল তৈরি করা হয়। বর্তমান বৈদ্যুতিক আর্ট চুল্লিতে সুপার রিফাইনিং পদ্ধতিতে প্রয়োগ করে এ প্রকার স্টিল উৎপাদন করা যায়। স্টেইনলেস স্টিল, হাই স্পিড স্টিল, টাংস্টেন স্টিল, মলিবডেনাম স্টিল, ক্রোমিয়াম স্টিল, নিকেল স্টিল, সিলিকন স্টিলের উপাদান। স্টেইনলেস স্টিলের ক্রোমিয়াম থাকে 4.0% থেকে 26%, নিকেল থাকে 0.5% থেকে 21%, কার্বন থাকে 0.10 থেকে 0.25%, সিলিকন থাকে 0.75%, ম্যাঙ্গানিজ থাকে 0.60 থেকে 1.75%, অবশিষ্টাংশ লোহা। হাই স্পিড স্টিলে টাংস্টেন থাকে 18%, ক্রোমিয়াম থাকে 4%, ভ্যানাডিয়াম থাকে 1%, কার্বন থাকে 0.7 থেকে 0.8% এবং অবশিষ্টাংশ। এভাবে টাংস্টেন স্টিলে টাংস্টেন থাকে 1.0 থেকে 33% পর্যন্ত সর্বোচ্চ, কার্বন থাকে 0.1 থেকে 0.25 পর্যন্ত, অবশিষ্টাংশ লোহা। মলিবডেনাম স্টিলে মলিবডেনামের পরিমাণ থাকে 5 থেকে 38%, কার্বন থাকে 0.7 থেকে 0.8%, অবশিষ্টাংশ লোহা। ক্রোমিয়াম স্টিলে ক্রোমিয়াম থাকে 12 থেকে 35%, কার্বন নিম্নমাত্রায় থাকে 0.70 থেকে 0.8%, কার্বন উচ্চ মাত্রায় থাকে 1.50 থেকে 2.50% এবং অবশিষ্টাংশ লোহা থাকে। নিকেল স্টিলের মধ্যে নিকেল থাকে 2.5 থেকে 50%, কার্বন থাকে 0.10 থেকে 0.4%, অবশিষ্টাংশ লোহা থাকে। সিলিকন স্টিল, সিলিকনের পরিমাণ থাকে 0.05 থেকে 18%, কার্বন থাকে 0.5%, সর্বোচ্চ অবশিষ্টাংশ লোহা থাকে।
ইস্পাতের যান্ত্রিক গুণাগুণের উপর বিভিন্ন সংকর উপাদান ম্যাঙ্গানিজ, সিলিকন, টাংস্টেন, ভ্যানাডিয়াম, কপার, ক্রোমিয়াম, মলিবডেনাম, সালফার, ফসফরাস, সিলিকনের প্রভাব আমরা এখানে নিচে দেখব। ১ নম্বর হচ্ছে ম্যাঙ্গানিজ। এই উপাদান ম্যাঙ্গানিজ কার্বাইড গঠন করে। সিলিকন স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। নিকেল ইস্পাতের স্থিতিস্থাপকতা কাঠিন্যতা বৃদ্ধি করে। তাপ ও করষণ রোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওটা আবার দেখতে চাইলে www.স্কিল পোর্টাল বাংলাদেশে সার্চ করবে অথবা দক্ষতা বাতায়নে তোমরা সার্চ করে ভিডিওটা আবার দেখতে পারবে। তোমরা নিয়মিত লেখাপড়া করবে, অনলাইনে যুক্ত থাকবে। টাংস্টেন কাঠিন্যতা, করোশন প্রতিরোধ ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভ্যানাডিয়াম স্টিলের শক্ত কার্বাইড গঠন করে, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কপার করোশন ক্ষমতা ও স্টিলের সামর্থ্য বৃদ্ধি করে। ক্রোমিয়াম স্টিলে কার্বাইড সৃষ্টি করে, তাপ করোশন রোধ ক্ষমতা বৃদ্ধি করে। মলিবডেনাম উচ্চ তাপমাত্রার স্টিলের কাঠিন্যতা বজায় রাখে। সালফার ইস্পাতকে দুর্বল ও ভঙ্গুর করে। ফসফরাস বড় দানার সৃষ্টি করে, করোশন রোধ ক্ষমতা বৃদ্ধি করে। সংকর ইস্পাতে গৃহস্থালী ও শিল্পে ব্যবহার। স্টেনলেস স্টিল গৃহস্থালীতে বাসনপত্র, ছুরি, ব্লেড, কাঁচ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় এবং শিল্পে স্প্রিং এবং বল বিয়ারিং এ ব্যবহার করা হয়। হাই স্পিড স্টিল গৃহস্থালীতে তেমন কোনো কাজে ব্যবহার নেই। শিল্পে লেদ বিট, ড্রিল বিট তৈরিতে ব্যবহার করা হয়। টাংস্টেন স্টিল বৈদ্যুতিক ফিলামেন্ট ও হিটার কয়েল, কাটিং শিল্পে কাটিং টুল ও ডাই পাঞ্চ তৈরিতে ব্যবহার করা হয়। মলিবডেনাম স্টিল গৃহস্থালীতে কাজে তেমন কোনো ব্যবহার নেই। শিল্পে পপুলার শ্যাফট ও কাশিং টুল তৈরিতে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস লিখে পাঠাবে এবং পরবর্তীতে আমরা অলহজজাত পাউডার মেটালার্জি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই।